আচ্ছা, আজকে যে লেকচারটি আমরা পড়ব সবার সাথে সেটি হচ্ছে সাইজিং অ্যান্ড ডিসাইজিং। টার্ম দুটো আমাদের কাছে খুবই পরিচিত। যদিও সাইজিংটা আমাদের করতে হয় না বা এতটা ম্যান্ডেটরি না বলবো না, কারণ ওয়ার্ড প্রসেসিং এ তো ডিসাইজিং করতে হবে, তাই না? তো সাইজিং না জানলে ডিসাইজিং করাটা একটু ডিফিকাল্ট, বিকজ সাইজিং কি কি দিয়ে করছি সেই ফিনোমেননটা যদি আমরা জানি, তাহলে ডিসাইজিং কিভাবে করব বা তার অ্যাকশন প্ল্যান গুলো কিরকম হবে এটা আমাদেরকে সহায়তা করবে। তাই আজকে আমরা সাইজিং এবং ডিসাইজিং দুটো একই সাথে জানার চেষ্টা করব। আশা করি আপনাদের অনেকেরই হয়তো পূর্ব কিছু অভিজ্ঞতা আছে, তারপরেও পূর্ব অভিজ্ঞতা এবং প্রেজেন্ট অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে আজকে লেকচারটি। আমরা প্রথমেই চলে যাব সাইজিং কি। আমরা সবাই জানি যে আমরা যখন করি, অর্থাৎ লুমে কাপড় বুনি অর্থাৎ উইভিং প্রসেসে যাই, তখন আমাদের যে মুশফিক মাওদুদ, আপনার মাইক্রোফোন অফ করেন, তো তখন যখন আমরা যাই তখন আলটিমেট কি হচ্ছে যে আমাদের ওয়ার্পিয়ান গুলো এবং ওয়েব টুয়েন গুলো, ওয়ার্পিয়ান গুলো সাধারণত স্ট্রেংথ লাগে এবং স্ট্রেংথের সাথে সাথে এটির যেন ফ্রিকশন রেটটা কমে, সেই জন্য আমরা যেটি করে থাকি সেটি হচ্ছে সাইজিং। হ্যাঁ, ঘুড়ির যেরকম সুতার উপরে কোটিং দেওয়া হয় ঠিক সেরকম এই সুতার উপরে কোটিং দেওয়া হয়, এটাকে আমরা সাধারণত সাইজিং বলে জানি। দ্য প্রসেস অফ অ্যাপ্লিকেশন অফ এ থিন ফিল্ম অফ এডহেসিভ, সেই এডহেসিভটা কি হতে পারে? ওই যে স্টার্স, গ্লু এন্ড বাইন্ডার দুটো একসাথে অন দ্য ইয়ার্ন সারফেসে দেওয়া হয়, যেটাকে কি জন্য দেওয়া হবে? টু ইমপ্রুভ দ্য ওয়েভেবিলিটি, অর্থাৎ যখন একটা আরেকটার সাথে ফ্রিকশন কম হবে তখন শেডিং, পিকিং, বিটিং গুলো সুন্দর হবে। অফ ইয়ার্ন ইজ কল্ড সাইজিং প্রসেস। ওকে, সো ইন প্রিপারেটরি প্রসেস উইভিং কামস আফটার ওয়ার্পিং, অর্থাৎ ওয়ার্প বিমে জোড়ানোর পর তারপর আমরা সাধারণত সাইজিংটা করে দেন লুম বিমে চলে যায়। তো আলটিমেট যে প্রসেসটা সেটি হচ্ছে এটার স্ট্রেংথ এবং একই সাথে এটির ফ্রিকশন যেন কমে সেজন্য কোটিং দেওয়া হয়, সেটিকে সাইজিং বলছি। It is essential for weaving the fabric with a single ply span yarn. The quality of the sizing process directly influence the performance of the loom quality fabric to be woven. অর্থাৎ কি তৈরি হচ্ছে সেটাকে। And people say that sizing is the heart of weaving. না হলে অসংখ্য সুতা ছিঁড়ে যাবে, আর একটা সুতা ছিঁড়ে গেলে তো কতটাই ঝামেলা লুমে, সেটা বুঝতেই পারছো যে সুতাগুলো সাধারণত হেলডাই, রিড এগুলোর ভিতর দিয়ে থাকছে। So in this process, the warp sheet gets immersed in a paste of adhesive and binder, and the warp is squeezed properly and eliminate excess amount of adhesive. And now the warp is dried, and then the ends are separated from each other, and warp inside in the loom beam or reverse beam. খুবই সহজ পদ্ধতি যে এরকম সেট অফ ইয়ার্ন কি হচ্ছে রোলারের ভিতর দিয়ে একটা ইয়েতে ইমার্স হচ্ছে, অর্থাৎ যেখানে এরকম সাইজিং ম্যাটেরিয়াল রয়েছে, এডহেসিভ এবং বাইন্ডার, এরকম এখানে ইমার্স হওয়ার পর সেটি ড্রাই হচ্ছে এবং দেন সুতাগুলোকে সেপারেট করে আমাদের লুম বিম অথবা ওয়েভার্স বিমে জড়ানো হচ্ছে। উদ্দেশ্য কি? অবজেক্টিভস অফ সাইজিং, আমরা সাইজিং কি সেটা জানলাম। উদ্দেশ্য, অনেক উদ্দেশ্য বলা আছে। টু ইমপ্রুভ দ্য ওয়েভেবিলিটি অফ দ্য ওয়ার্প ইয়ার্ন, ডেফিনেটলি। টু ইমপ্রুভ দ্য ফাইবার টু ফাইবার এডিশন ফোর্স ইন দ্য ইয়ার্ন, অর্থাৎ ইয়ার্নের ভিতরে একটা যখন একটা ময়দা দিয়ে করে দিবেন আপনারা, তখন তার ভিতরে ইয়ারগুলো বৃদ্ধি পাবে, শক্তিগুলো। টু প্রিভেন্ট দ্য স্লিপেজ অফ দ্য ফাইবার্স ইন দ্য ইয়ার্ন ডিউরিং উইভিং, যখন আমরা উইভিং করছি তখন যে স্লিপেজ গুলো সেগুলো যেন না হয়। To make the yarn twist permanent by applying adhesive film in the yarn surface, the twist unsize tends to be untwist due to the rolling action during weaving, so that it necessary to be fixed. অর্থাৎ আপনার যখন আপনি উইভিং করবেন তখন তো আপনার নানা প্রকার অ্যাকশনই হচ্ছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। এই অ্যাকশন গুলো থেকে আমাদের সুতাগুলো যেন আনটুইস্ট না হয়ে যায়, ফর দিস রিজন to straighten of the warp yarn, to improve the aversion resistance of the warp yarn, to protect the yarn being ruptured during the process through the drop pin, held eye, wear and dent of reed. এটি কিন্তু হেলডার ভিতর দিয়ে, ড্যান্টের ভিতর দিয়ে যাচ্ছে, তখন কিন্তু এগুলোতেও কিন্তু ঘর্ষণ হচ্ছে। সো আমরা যখন কোনো সুতা বা দড়ি ছিঁড়তে পারি না তখন কি করি? এটাকে ধরে কোনো লোহা অথবা কোনো যেটা সারফেস, ইমারি সারফেস, এরকম সারফেসে কি করি? ঘষা দিই। ঘষা দিলে কিন্তু দড়িটা ছিঁড়ে যায়। সো
যখন এটা রুমের ভিতর দিয়ে এরকম করে যাওয়া আসা করতেছে এট সার্টেন টাইম, সেখানে কিন্তু ফ্রিকশন হচ্ছে এবং সেই প্লেস সেই কারণে কিন্তু সেটা ছিঁড়ে যেতে পারে। ফর দিস রিজন আমরা তখন সাইজিং করছি বা সাইজ ম্যাটেরিয়াল ইউজ করছি টু রিডিউস দ্য ইয়ান হেয়ারিনেস অফ দ্য ওয়ার্পিয়ান, এবং একই সাথে হেয়ারিনেস গুলো কমে যাবে যখন এর উপরে কোটিং দিবেন, নিশ্চয়ই কমে যাবে। টু ইমপ্রুভ দ্য স্মুথনেস অফ দ্য ওয়ার্পিয়ান অ্যান্ড ইনশোর দ্য গুড ফেব্রিক কোয়ালিটি ইন উইভিং, যখন আপনার এটা একবারে সুন্দর বিটিংটা সুন্দর হবে, অর্থাৎ ওয়ার্প এন্ড ওয়ার্পটি গুলো কাছাকাছি আসবে, then we'll say that we'll get a good fabric, good quality fabric to ensure maximum efficiency in weaving process and to prevent the development of electrostatic charges in the yarn during weaving, এবং যে স্থির বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা যেন না হয় সেই কারণেও কিন্তু হেল্প করে। সো দিস আর নাম্বার অফ অবজেক্টিভস অফ সাইজিং। তো এখন সাইজিং ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি, এগুলা কি কি দিয়ে দেওয়া হয় সাধারণত, আমরা একটু আগে বলতেছিলাম যে ইটস অ্যাডহেসিভ এন্ড বাইন্ডারের একটা সলিউশন, এর সাথে আরো অনেক কিছুই থাকে, এখানে অ্যাডহেসিভ থাকবে, ঠিক আছে, অ্যাডহেসিভের সাথে ওয়েটিং এজেন্ট থাকবে সুতাটাকে ভেজানোর জন্য, ওয়েটিং এজেন্ট থাকবে। দেখেন এখানে কিন্তু দুটো টার্ম ইউজ হয়েছে, একটা ওয়েটিং এজেন্ট টিটিআইএনজি যেটা হচ্ছে সুতাটাকে ভেজাবে, এবং একই সাথে আরেকটা ওয়েটিং অর্থাৎ ওজন বৃদ্ধি করবে, ঠিক আছে, একই সাথে সফটনার, লুব্রিক্যান্ট, হাইগ্রোস্কোপিক এজেন্ট, পানি শোষণ করে এরকম টিন্টিং এজেন্ট, উজ্জ্বল হবে, অ্যান্টি মিলডেও আর অ্যান্টিসেপটিক এজেন্ট, অর্থাৎ যখন আমরা এই ধরনের ইয়েগুলো অ্যাপ্লাই করব, অর্থাৎ তাতে করে যেন আমাদের কোনো মিলডেও বা ছত্রাক ফাঙ্গাস আক্রমণ না করে, অ্যান্টি ফোমিং এজেন্ট, একই সাথে আমরা যে অর্থাৎ অ্যাডহেসিভের যে সলিউশনটা তৈরি করছি, সাইজিং যে সলিউশনটা তৈরি করছি সেটি যেন ফোমিং না হয়। আবার ফর দিস রিজন ফোমিং হলে কি হবে, আমাদের যে সাইজ ম্যাটেরিয়াল অ্যাপ্লাই গুলো সেটা ঠিকঠাক মতো হবে না, সেজন্য আমরা ফোমিংটা ইমপ্রুভ করি। ফোমিং যদি হয় তাহলে সম্পূর্ণ ফোম দিয়ে অ্যাপ্লাই করতে হবে, অথবা লিকুইড হলে লিকুইড দিয়ে অ্যাপ্লাই করতে হবে, বাট অর্ধেক লিকুইড অর্ধেক ফোম এরকম হলে কিন্তু আমাদের ইভেন্ট ডিস্ট্রিবিউশন যেটা, সেই ইভেন্ট ডিস্ট্রিবিউশনটা হবে না। তো এই সমস্ত কেমিক্যালের সমন্বয়ে আমাদের যে সাইজিং বার্তা, সেই সাইজিং বার্তা তৈরি করা হয়, যেখানে আমাদের ওয়ার বিম থেকে সুতাগুলো এসে এখান থেকে ভিজে নিয়ে তারপর চলে যায়, অর্থাৎ তাদের গায়ে একটা কোটিং সৃষ্টি হয়। তাহলে এডেসিভ গুলো সাধারণত কি কি, আমাদের বিভিন্ন প্রকার এডেসিভ রয়েছে, যেমন আমরা সরস্বতী পূজা অথবা গ্রামে যখন নির্বাচনী প্রচারণা হয় তখন সাধারণত ওই যে ময়দাকে জাল দেই, ময়দাকে জাল দিয়ে সেটা একটা গাঢ় ভিসকোস অবস্থায় নিয়ে আসা হয়, সেটা দিয়ে ইয়ে করা হয়, ওই যে পেপার ব্যানার ইত্যাদি লাগানো হয়। দিস ইজ অলসো বি অ্যাডহেসিভ। এছাড়াও কার্বক্সিমিথাইল সেলুলোজ, স্টাক ম্যাজাই অর স্যাক কর্ন, পিভিসি, পিভিএ ইত্যাদি হতে পারে, যেগুলো দিয়ে আমরা এই সুতাটাকে সাইজিং অ্যাডহেসিভ হিসেবে ইউজ করতে পারি। তাহলে এর ফাংশনটা কি, বলা হচ্ছে ইট ইজ ইউজড টু ইম্পার্ট অ্যাডিশন, ইনক্রিজ দ্য স্টিফনেস এন্ড এলাস্টিসিটি অফ দ্য ইয়ার্ন। স্টার্চ দিলে কি হবে, আপনার দড়িটা একটু শক্ত শক্ত হবে, ব্যান্ডিং কম হতে চাইবে, চটচটে হবে, তাই না? আপনি একটু চিন্তা করেন তো, আপনি যখন ময়দা লাগাচ্ছেন একটা দড়িতে, তারপর সেটা যখন ড্রাই হচ্ছে সেটা কি একটু ব্যান্ডিং কম থাকছে, তো যখন ওয়ার্পিয়ান গুলো এরকম থাকবে, এবং তাহলে আমার যে শেডিংটা সেটা সুন্দর হচ্ছে। টু ইনক্রিজ দ্য স্ট্রেংথ অফ দ্য ওয়ার্পিয়ান টু এক্সটেনশন পার্সেন্টেন্স, অর্থাৎ এটি যখন হবে তখন কিন্তু সুতাটা আর বাড়বে না, ঠিক আছে, লোড দিলেও বাড়ছে না। টু ইনক্রিজ দ্য স্মুথনেস অফ দ্য ইয়ার্ন। সেকেন্ডলি যদি আমরা বলি ওয়াইটিং এজেন্ট, ওয়াইটিং এজেন্ট মানে হচ্ছে সুতাটাকে ভেজাবে, সেটা হিসেবে সে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোপ, সালফোনেল ইত্যাদি ব্যবহার করা যেতে পারে, যেটা কিনা বলছে যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ দ্য সাইজ সলিউশন। যখন সাইজ সলিউশনটা যদি এরকম হয়, কোথাও কোনো সুতা নিচ্ছে কোথাও কোনো সুতা নিচ্ছে না, তাহলে তো সেটা ডিফিকাল্ট। একই সাথে ইনক্রিজ দ্য সাইজ এক্সস্ট, অর্থাৎ সাইজ যেন বেশি পরিমাণে নেয় সেই ব্যবস্থাটা করে দেয়, কারণ সুতা যখন ভিজবে তখন তো সেটা বেশি পরিমাণ নিতে সাহায্য করবেই। এছাড়াও আছে ওয়েটিং এজেন্ট, অর্থাৎ ওজন বৃদ্ধির জন্য ওয়েটিং এজেন্টস আর ইউজ টু ডিউরিং সাইজিং ওয়ার্পিয়ান, যেমন ফ্রেঞ্চ চক, সোডিয়াম সালফেট এন্ড চায়না ক্লে, এগুলো দিয়ে সাধারণত সুতার ওজন বৃদ্ধি করা যায়। ফাংশনটা কি বলা হচ্ছে, এটা প্রিভেন্ট দ্য ওপেনিং অফ দ্য ক্লথ, এটা যেন খুলে না যায়, এন্ড ইট ইজ প্রোভাইড ফুলনেস এন্ড ফিল ওভেন অফ দ্য provide fullness and feel to the oven fabric, and it increase the weight of the warpian in finishing. ওকে, নাও দ্য সফেনার আর লুব্রিক্যান্ট, আমরা লুব্রিক্যান্ট সম্পর্কে জানি যে এটি ফ্রিকশনটা কমায়। তো সফেনার আর লুব্রিক্যান্ট আর ইউজ টু ডিউরিং সাইজিং ওয়ার্পিয়ান, যেমন সোপ, মিনারেল অয়েলস, কোকোনাট অয়েল, চারো, টিআরও, ট্যালো, অ্যানিমাল ফ্যাটস, জাপান ওয়াক্স এটসেট্রা। কেন ডিক্রিজ দ্য স্টিফনেস, আমরা যে যখন স্টার্স অথবা এই ধরনের এডহেসিভ ম্যাটেরিয়াল গুলো ইউজ করি তখন সাধারণত আমাদের কি হয়, ইয়ার্নটা স্টিফ হয়ে যায়, সেটা জন্য পুরোপুরি স্টিফ যদি আবার হয় তাহলে তো
শেডিং হতে সাহায্য মানে ঝামেলার সৃষ্টি হবে একটু, সেই জন্য সেটার একটা মোটামুটি ফ্লেক্সিবল কন্ডিশন লাগে। সেটার জন্য আমরা সাধারণত এই ধরনের লুব্রিক্যান্ট দিয়ে একই সাথে ফ্রিকশন কমাই এবং সেটিকে ইয়ে করি। যেমন জুটের ক্ষেত্রে আমরা কি জুটকে ইমালশন ইউজ করি জুটের প্রসেসিং এর জন্য। ইনক্রিজ দ্য স্মুথ ওয়ার্ক পিয়ান, ডিক্রিজ দ্য ফ্রিকশন এন্ড ফ্লেক্সিবিলিটি, ইউজ টু মেক দ্য ওয়ার্ক পিয়ান সফট এন্ড স্লিপারি ইয়ার্ন। অর্থাৎ স্লিপারি হলে কিন্তু আমাদের ফ্রিকশনটা কম হবে, আমরা সেটা জানি। অর্থাৎ যত বেশি স্লিপারি হবে তত বেশি আমাদের ইয়েটা অর্থাৎ শেডিংটা ভালো হবে, অর্থাৎ ফ্রিকশন কম হবে। হাইগ্রোস্কোপিক এজেন্ট যেটা বলা হচ্ছে এজেন্টস ইউজ টু সাইজিং ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, গ্লিসারিন ইত্যাদি, যেটি সাধারণত পানি শোষণকারী উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এটার কাজ হচ্ছে, এটা কি, এটার কাজ হচ্ছে যে প্রিভেন্ট এক্সেসিভ ড্রাইং ইন দ্য ওয়ার্ক পিয়ান। আমাদের ওয়ার্ক পিয়ান গুলোকে যখন ইয়ে করা হলো, এটার যে এক্সেসিভ ড্রাই হয়ে শুকিয়ে যে খটখটা হয়ে যাবে, সেই খটখটা যেন হয় না যায়, সেজন্য তারা এই কাজটা করে, অর্থাৎ এটা যেন শুকিয়ে না যায়। টু ইনক্রিজ দ্য ময়েশ্চার অফ দ্য ইয়ার্ন, এই ময়েশ্চার যদি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রেংথটাও আমাদের বৃদ্ধি পেতে থাকে বা একটু বেশি হয়। নাও টিন্টিং এজেন্ট ইউজড ইন সাইজিং। টিন্টিং এজেন্ট এটি সাধারণত কি করে, প্রিভেন্ট দ্য ডস্টিং অফ, অর্থাৎ আমরা নীল ব্যবহার করি না নীল সাদা কাপড়ে, কেন ব্যবহার করি, সেটাকে আরো উজ্জ্বল করার জন্য। তো টিন্টিং এজেন্টের কাজটাও ঠিক তাই। It is used to increase the brightness of the warpian, to remove the yellowish color of the warpian, and to use the particular from a particular shade তৈরি করতে সাহায্য করে। এছাড়াও রয়েছে অ্যান্টিমিলডিউ অ্যান্টিসেপটিক এজেন্ট, যেমন ফেনল, কার্বক্সাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। এগুলো কি করবে, তাহলে এগুলো আমাদের যে অ্যান্টিমিলডিউ বা মিলডিউ গুলো আছে সেগুলোকে তৈরি হতে রিমুভ করবে। ইট ইজ ইউজ টু প্রোটেক্ট দ্য ইয়ার্ন ফ্রম ফাঙ্গাস অর ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ব্যাকটেরিয়া থেকে না হয়। ইউজ টু প্রিভেন্ট দ্য মিলডিউ ফরমেশন। ইট ইজ অলসো ইউজ টু হেল্প টু স্টোর দ্য সাইজ অফ দ্য ওয়ার্ক পিয়ান। স্টোরে যখন আপনি রেখে দিচ্ছেন সাইজিং করে, তখন তো আপনার এই ধরনের ফাঙ্গাস জন্মে যেতে পারে। সো ফর দিস রিজন যেন না জন্মে এটা করা হয়। অ্যান্টি ফোমিং এজেন্ট কি, নাম শুনেই কিন্তু তার কাম বোঝা যাচ্ছে যে ফোমিং হতে দিবে না, যেমন বেনজিন, পাইরিডিন, ঠিক আছে, প্রিভেন্ট দ্য ফোম ফরমেশন। এখানে কিছু কমার্শিয়াল সাইজ ম্যাটেরিয়ালের নাম দেওয়া রয়েছে, ক্যাভিয়ল, ইকাভিয়ল, ইকাসল, অনেকগুলো নাম দেওয়া রয়েছে যেগুলো কমার্শিয়ালি ব্যবহৃত হয়। এছাড়াও যারা সাইজিং এর সাথে জড়িত আছেন তারা আরো জানেন যে প্র্যাকটিক্যালি কি কি ইউজ করা হয়। আমরা সংক্ষেপে জেনে যাওয়ার চেষ্টা করছি। তো প্রথমে আমরা চলে আসবো টাইপস অফ সাইজিং এ। আমরা সাধারণত ৩-৪ প্রকার সাইজিং এর কথা বলে থাকি। বলা হচ্ছে পিওর সাইজিং, লাইট সাইজিং, মিডিয়াম সাইজিং এন্ড হেভি সাইজিং। অবশ্যই খুবই সহজ, এটি ডিপেন্ড করছে কত পার্সেন্ট সে নিচ্ছে তার উপর, পিক আপ পার্সেন্টেজ, অর্থাৎ আমার সুতাটা কতটুকু নিচ্ছে সাইজিং ম্যাটেরিয়ালটা তার ওজনের থেকে। সো হোয়েন সাইজ পিক আপ ইজ অ্যাবাউট 3 to 10%, ইট ইজ পিওর সাইজিং। এরপরে 11 থেকে 16 লাইট সাইজিং, মিডিয়াম সাইজিং 17 থেকে 40 এবং 40-এর উপরে দিলে সাধারণত হেভি সাইজিং হয়। ঠিক আছে, তো টিপিক্যাল রেসিপি আমরা দেখতেছি, সাধারণত নরমালি দেওয়া হয় ওয়াটার 85% এবং টোটাল সাইজিং ইনগ্রেডিয়েন্টস 15%, এটা সলিউশন। অর্থাৎ আমার যে সলিউশনটা হবে সাইজিং বাতের, সেটা টিপিক্যালি প্রথমে পিওর সাইজিং এর জন্য এরকম হতে পারে। তো যখন সুতাকে বেশি খাওয়াতে হবে, অর্থাৎ বেশি ধরাতে হবে, তখন তো আমাদের রেসিপিগুলো বেশি করতে হবে। যেমন আপনারা বেগুনি তৈরি করেছেন, বেগুনি তৈরি করার সময় কি আপনার যে বেগুনির যে ইয়েটা ঘোলটা যত থিকার হবে আপনার বেগুনে কিন্তু তত বেশি ধরবে, অর্থাৎ পুরু হবে। আর যদি পাতলা হয় তাহলে উঠে নামিয়ে নিবেন, খুবই পাতলা হবে। লাইক সো ফর লাইট সাইজিং এর জন্য আমরা সাধারণত ফ্লাওয়ার, ওয়াক্স এবং ট্যালো 4 পাউন্ডস পর্যন্ত ইউজ করি। মিডিয়াম সাইজিং এর জন্য এখানে দেখতেছি, এবং হেভি সাইজিং এর জন্য আপনারা দেখেন ফ্লাওয়ার 100, ক্লে, ট্যালো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড, হ্যাঁ, এগুলো ইউজ করতেছি। সো যখনই আমার ইয়েটা বেড়ে যাবে পার্সেন্টেজটা, তখনই আমার রেসিপি আরো থিকার হবে। মডার্ন সাইজিং প্রসেস খুবই সহজ। মডার্ন সাইজিং প্রসেস, দ্য ওয়ার্ক, এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে আনসাইজড ইয়ার্ন আর হেয়ার উইথ এ গাইড রোলার, and then it is a pre-whiting box. প্রথমে সুতাটা ভিজতেছে একটা হোয়াইটিং বক্সে, ভেজার পর then it is turned into the sizing box, সাইজিং বক্সে এসে তারপর সে সলিউশনের ভিতর দিয়ে পাস হচ্ছে, পাস হওয়ার পর সে একটা ড্রাইং সিলিন্ডারে যাচ্ছে। ড্রাইং সিলিন্ডারে কেন যাচ্ছে, ড্রাইং সিলিন্ডারে শুকানোর জন্য যাচ্ছে, এবং তারপর সেটা চলে যাচ্ছে সাইজ ওয়ার্পিয়ানে, লুম বিমে চলে যাচ্ছে। ঠিক আছে, সো মডার্ন সাইজিং প্রসেস সেটাই বলা হচ্ছে, দ্য ওয়ার্কস আর দেন মুভ দ্য চেম্বার উইথ সাম রিটার্ন সিলিন্ডারিক্যাল হোয়ার দ্য ড্রাইড হট এয়ার মোস্ট মেশিন আর সিলিন্ডারিক্যাল হেড দেন অন দ্য লুম। অর্থাৎ তাহলে প্রথমে আনসাইজ ইয়ারটা প্রথমে ভিজতেছে, তারপর সেটা সাইজিং বক্সের ভিতর দিয়ে, তারপর ড্রায়ারের ভিতর দিয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে সিম্পল প্রসেস ফর সাইজিং। ওকে, নাও
ইফেক্টস অফ সাইজিং ইন ইয়ার্ন প্রপার্টিস, সাইজিং এর ফলে ইয়ার্ন প্রপার্টিস এর আমাদের কি কি মানে আসে, পরিবর্তন হয়। প্রথমত ইয়ার্ন স্ট্রেংথ বৃদ্ধি পায়, কারণ সাইজিং হলে উপরে একটা কোটিং হবে, ইয়ার্ন বাইরে গুলো প্রজেক্টিং ইয়ার্ন থাকবে না, এবং ভিতরের ইয়ার্ন গুলো আরেকটার সাথে কোহেসিভ ফোর্স বাড়বে, ফলে তাদের স্ট্রেংথটা বেশি হবে, ইলংগেশন কমে যাবে, অর্থাৎ রিডিউস ইলংগেশন, আমার যে টানলে বাড়বে এই ধরনের প্রপার্টিসটা যখন সাইজিং করা হবে তখন কমে যাবে। দেন বলা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, রিডিউস ফ্লেক্সিবিলিটি মিনস হচ্ছে যে এটাকে এই যে ভাঁজ করা যাচ্ছে এরকম ফ্লেক্সিবিলিটি, এই ফ্লেক্সিবিলিটিটা থাকবে না। বলা হচ্ছে যে রিডিউস ফ্রিকশনাল প্রপার্টিস, রিডিউস ফ্রিকশনাল প্রপার্টিস হয় দ্য সারফেস ইজ ক্লিন এন্ড স্মুথ, দেন এই ধরনের ফ্রিকশনাল প্রপার্টিস কিন্তু কমে যাবে, মানে অর্থাৎ ফ্রিকশন হবে না। স্মুথনেস, ফলে ইনক্রিজ স্মুথনেস হবে। অ্যাবজর্বেন্সি, রিডিউস অ্যাবজর্বেন্সি, বিকজ অফ হোয়াই, যখন এটার উপরে আমার কোনো কোটিং থাকতেছে তখন তো এই কোটিং ভেদ করে দেন কিন্তু তোমার পানিকে বা আমাদের যে টেক্সটাইল কেমিক্যাল গুলোকে যেতে হবে, সো সেটি কিন্তু অ্যাবজর্বেন্সি দেখাবে না। ওয়েট অফ ইয়ার্ন, ইনক্রিজ দ্য ওয়েট অফ ইয়ার্ন, ডেফিনেটলি এর উপর কোটিং দিলে তো ওজন বাড়বেই। হেয়ারিনেস, রিডিউস দ্য হেয়ারিনেস, এখন এর সারফেসে যদি পুরোটা ময়দা ইয়ে দেওয়া হয় তাহলে তো সেখান থেকে আর হেয়ারিনেস হওয়ার প্রধান কারণ হেয়ারিনেস গুলো ময়দা দিয়ে অথবা সাইজিং কেমিক্যাল দিয়ে ঢাকা পড়ে যাবে, তাই না? নাও দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য সাইজিং, অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ তো আছে, নাহলে তো ডিসাইজিং করতে হতো না। বলা হচ্ছে কস্ট অফ ল্যান্ড এন্ড মেশিন ইজ হাই, requires lot of labors, require utility, gas, electricity, etc. Cost of ingredients, the process is long and it keep times, risk detergent of yarn, degradation of yarn, অর্থাৎ ইয়ার্ন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। the yarn diameter is increased, বৃদ্ধি পায়, increase robust ব্লুম, ছিঁড়ে যাওয়ার যে সম্ভাবনা, রিকোয়ারিজ রোবাস্ট ব্লুম দরকার হয়, ইনক্রিজ দ্য ইয়ার্ন স্টিফনেস, বৃদ্ধি পায়, অর্থাৎ ফ্লেক্সিবল থাকে না। দ্য ফেব্রিক নিডস টু বি ডিসাইড বিফোর ইউজ, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টার্ম। আমরা যখন লুম থেকে গ্রে ফেব্রিক তৈরি করে ফেললাম, সেই গ্রে ফেব্রিকটাকে যখন আমরা হোয়াইট প্রসেসিং এ যাচ্ছি, প্রি ট্রিটমেন্টে যাচ্ছি, তো সবার আগে আমাদের প্রথম যে কাজটি হবে, আমাদের ফাইবার ইয়ার্ন থেকে এই যে কোটিংটাকে সরাতে হবে, যেটাকে আমরা ডিসাইজিং বলছি। Need knowledge and information about the size ingredients. There is a risk of pollution. Sizing change the shade of colored yarn. আপনি যদি colored yarn এর উপর sizing করেন, it will change your shade. আমরা যখন জিন্স অথবা এই ধরনের colored yarn এর উইভিং করি তখন তো সাধারণত আমাদের করতেই হয়। 100% size material cannot be removed and size material presents lead uneven dyeing. যদি size material থেকে থাকে তাহলে যে যে জায়গাগুলোতে থাকবে সেখানে কি ডাই ভালো মতো ধরবে না, তাই না? এটাই তো স্বাভাবিক। তাহলে এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান হচ্ছে ডিসাইজিং। তাহলে একটু আগে জানলাম যে ম্যাটেরিয়াল গুলো অ্যাপ্লাই করাই হচ্ছে সাইজিং, তাহলে এখন সেগুলোকে উঠিয়ে ফেলবো, সেটাই ডিসাইজিং। বলা হচ্ছে ডিসাইজিং ইজ দ্য প্রসেস অফ রিমুভাল অফ সাইজ ম্যাটেরিয়াল applied on warp threads of a fabric to facilitate the process of weaving. ওকে, তো এই যে রিমুভ করাটাই হচ্ছে ডিসাইজিং। দ্য সাইজ ফ্রম এ স্টিফ হার্ড এন্ড স্মুথ কোটিং অন warp yarns and enable them withstand cyclic tension during the weaving and reduce the breakage. তো ওই যে ইয়ার সময় তো আমরা টান দিয়ে রাখি, এগুলো প্রোটেক্ট করার জন্য আমরা সাইজিং দিয়ে থাকি, তো এখন এগুলো উঠানোটাই হচ্ছে ডিসাইজিং। কি? টু রিমুভ দ্য স্ট্রেচ ম্যাটেরিয়াল ফ্রম দ্য ফেব্রিক, উঠানো। to increase the absorbency of the power of the fabric, তো এখন কোটিং যদি উঠে যায় তাহলে অ্যাবজর্বেন্সি বাড়বে। to increase the affinity of the fabric to the dry, it is not dry, it should be dye and chemicals, and to make the fabric suitable for the next process. ওকে, কারণ এরপরে আমরা কি করব, স্কাউরিং করব, ব্লিচিং করব, and increase the luster of the fabric, increase dyeing and printing. ওকে, লাস্টার বৃদ্ধি করব, সেই জন্য সাধারণত আমাদের ডিসাইজিংটা করতে হয়। ফার্দার আলটিমেট প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের নেক্সট প্রসেস, অর্থাৎ এর ভিতরে কেমিক্যাল ঢুকানো বা ডাই ঢুকানো, এগুলোর জন্য আমাদের এই ডিসাইজিংটাকে করতে হয়, অর্থাৎ সাইজ যে ম্যাটেরিয়ালটা আছে সেটাকে রিমুভ করতে হয়। তো ফ্যাক্টরস অফ সাইজ ম্যাটেরিয়াল রিমুভাল এফিসিয়েন্সি, কতটুকু উঠবে সেটি সাধারণত বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন একজন ওয়ার্কার কিরকম কাজ করতে পারবে সেটা নির্ভর করে তার বয়স কেমন, তার অভিজ্ঞতা কেমন, তার শরীর ঠিক আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। সো এইখানে যে বিষয়টা হচ্ছে রিমুভাল সাইজ এফিসিয়েন্সি, সাইজিং ম্যাটেরিয়াল গুলো কিরকম রিমুভ হবে সেটা ডিপেন্ড করছে টাইপ অফ অ্যামাউন্ট অফ সাইজ অ্যাপ্লাইড। ওই যে আমরা দেখে আসলাম লাইট, মিডিয়াম, হেভি, হ্যাঁ, and viscosity of the size in the solution, size solution এর viscosity কিরকম ছিল, যদি পাতলা হয়, যে বললাম বেগুনি পাতলা হলে সেটি তখন পাতলা হবে। এজ অফ দ্য dissolution of the size film on the yarn, এটা কিরকম ভাবে ডিসলিউশন হয়, অর্থাৎ ছেড়ে যায় কিনা। দ্য নেচার, যেমন হচ্ছে যে আপনাকে একটা উদাহরণ দেই, একটা দড়িতে আপনি একটা মাটির প্রলেপ দিয়েছেন
আপনি একটা ময়দার প্রলেপ দিয়েছেন, তো দুইটা প্রলেপই যখন পানিতে দিবেন তখন ময়দাটা কিন্তু সহজে যেতে চাইবে না, বাট মাটি যেটা সেটা কিন্তু চলে যাইবে। তো এটাকে ডিসলিউশন আমরা বলছি। নেচার এন্ড দ্য অ্যামাউন্ট অফ প্লাস্টিসাইজার, অর্থাৎ এখানে কি পরিমাণ প্লাস্টিসাইজার ইউজ করা হয়েছে, ফেব্রিক কনস্ট্রাকশনটা কিরকম। ফেব্রিক কনস্ট্রাকশনটা যদি হ্যাভি হয়ে থাকে, বলেন প্লেন ফেব্রিক না, এটা হচ্ছে ডেনিম অথবা টুইল এই ধরনের ফেব্রিক হচ্ছে, তখন যে বিষয়টা হবে, আমার সাইজ মেটেরিয়াল গুলো কিন্তু যত উইভিংটা কমপ্লেক্স হবে, সাইজ মেটেরিয়াল গুলো কিন্তু বেরোতে তত সময় লাগবে। এন্ড মেথড অফ ডিসাইজিং, এবং কোন পদ্ধতিতে করতেছি এবং কিভাবে ওয়াশ অফ করছি, এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট আমার সাইজিং এর জন্য, ডিসাইজিং এর জন্য। সরি, এখানে যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি এটি একটা ডিসাইজিং মেশিন। এখানে আপনারা প্রথমে দেখেন, প্রথমে আসতেছে যে স্যাচুরেটর ডিসাইজ লিকুয়ারের ভিতরে তারা কিছুক্ষণ থাকছে ফেব্রিকটা, তারপর সেটা প্রি হিটারের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রি হিটারে এখানে হিটিং হচ্ছে, অর্থাৎ এখানে ভিজে গিয়ে এখানে হিটিং হচ্ছে, তারপর সেটি একটি চেম্বারে যাচ্ছে এবং সেইখানে কিছুক্ষণ থাকার পর অ্যাকশন অফ বিভিন্ন প্রকার কেমিক্যালের পর সেটা উঠে যাচ্ছে এবং তারপর সেটাকে আমরা ওয়াশ আপ করে ড্রাই করছি। এটা ছিল সিম্পল প্রসিডিউর, এবং সব প্রসিডিউরের মূল এটাই, শুধু আমাদের এখানে কেমিক্যাল বা ওয়াটার ইত্যাদি ভিন্ন ভিন্ন হতে পারে। তো মেথডস অফ ডিসাইজিং আমরা বলি, যদি এখানে আমরা দুটি ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে হাইড্রোলাইটিক আর একটা হচ্ছে যে অক্সিডেটিভ, একটা অক্সিডেশনের মাধ্যমে আর একটা হচ্ছে হাইড্রোলাইসিসের মাধ্যমে যখন আমরা আমাদের এই সাইজিং মেটেরিয়ালটাকে আমার ইয়ার্ন থেকে বা ফেব্রিক থেকে রিমুভ করি। তো প্রথম যে কথাটি হচ্ছে সেটির নাম হচ্ছে রট স্টেপিং, অ্যালকালি স্টেপিং, অ্যাসিড স্টেপিং, এনজাইমেটিক স্টেপিং, অর্থাৎ পানিযুক্ত, পানির সাথে হাইড্রোলাইটিক, আরেকটা অক্সিডেটিভ, ব্রোমাইড ডিসাইজিং, ক্লোরাইড, অ্যামোনিয়াম পারসালফেট, পারঅক্সাইড ডিসাইজিং, অর্থাৎ এটা অক্সিডেশন ঘটাবে। তাহলে চলো আরেকটু আমরা বিস্তারিত জেনে নেই। তো প্রথমে আমরা চলে আসে রট স্টেপিং, এটি খুবই পুরনো এবং সহজ পদ্ধতি। এখানে দেখতেই পাচ্ছেন ওয়াটারের ভিতর দিয়ে জাস্ট পাস করতেছে। রট স্টেপিং বলা হচ্ছে কি স্টার্স ইজ রিমুভ বাই রটিং, মানে কি পচানো। It is very oldest method when man cannot know the use of enzymes or other special chemicals. In case of our jute rating, আমরা কিন্তু পানিতে যখন দেই, পানির নিচে দেই, তখন সেখানে কিন্তু কিছু মাইক্রো অর্গানিজম গ্রো করে সেটা কিন্তু জুটটাকে ছাড়িয়ে দেয়। ঠিক সেইভাবে এখানে এটাকে আমরা এইভাবে ছাড়াতে পারি, যেটাকে আমরা রট স্টেপিং বলছি। নো স্পেশাল কেমিক্যালস ইজ রিকোয়ার্ড। In this method, fabric is passed through a padding mangle containing warm water 40 থেকে 60 degree. This is padding mangle and the fabric kept for the prolonged stocking, এবং ভেজা অবস্থায় রাখা হয়। If the warm water is 40 degree, then the fabric is to 24 hours, and অর্থাৎ পানির টেম্পারেচার বেশি হলে 12 পর্যন্ত বা রাখতে পারি আমরা, অর্থাৎ টেম্পারেচার বেশি হলে কম সময়, এবং যদি টেম্পারেচার কম হয় তাহলে বেশি সময় ধরে রাখতে হয় সাধারণত। Pectin and organism naturally present in the water produce starch liquefying enzyme and that remove the starch, but starch is not completely removed when size metal is removed. তো এইভাবে সেখান থেকে নিজে থেকে গ্রো করে এবং সেটি যে মাইক্রো অর্গানিজম অর্থাৎ স্টার্চ লিকুইফাইং এনজাইমস তৈরি হয় সেটা দিয়ে রিমুভ হয়। টু রিমুভ মোর স্টার্চ মোর টাইম ইজ রিকোয়ার্ড, বাট দ্য ফেব্রিক ইজ allowed to stocking very long time, then enzymes may damage the attacks the cellulose. সো এখানে যে এনজাইমটা উৎপন্ন হচ্ছে এটা যদি আমরা অধিক সময় ধরে অর্থাৎ ফুললি রিমুভ করার জন্য রাখি, তাহলে সেই এনজাইম আমার যে সাইজ ম্যাটেরিয়ালটাকে খেতে খেতে আবার আমার ফেব্রিকটাকেও খেয়ে ফেলতে পারে। তাহলে রড স্টেপিংটা কি হচ্ছে, নর্মালি ওয়ার্ম ওয়াটারের ভিতর দিয়ে পাস করে সেটাকে রেখে দেওয়া, তো সেটা পলিথিনে মনে করে রেখে দিলেন, তাহলে সেটা ঘামবে, সেখানে কিছু মাইক্রো অর্গানিজম তৈরি হবে, সেই মাইক্রো অর্গানিজম গুলো এনজাইম উৎপন্ন করবে, সেই এনজাইম দিয়ে সাধারণত আমার এই যে সাইজ ম্যাটেরিয়ালটা সেটা রিমুভ হবে। এটি হচ্ছে সহজ এবং সিম্পল প্রসেস রড স্টেপিং। এটার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই রয়েছে। অ্যাডভান্টেজের কথা যদি বলি, নো কেমিক্যাল ইউজ, চিপ প্রসেস, এখানে তো খালি পানি দিচ্ছে আর কিছু দিচ্ছে না, কারণ কেমিক্যাল তো আলটিমেট নিজেরাই উৎপন্ন হচ্ছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে লার্জ ফ্লো রেসপন্স রিকোয়ার্ড, ভেরি স্লো প্রসেস এন্ড ডিসকন্টিনিউয়াস প্রসেস, এখানে 12 ঘন্টা 24 ঘন্টা অনেক সময়। এরপরে আসলে অ্যালকালি স্টেপিং, নাম শুনেই বোঝা যাচ্ছে যে অ্যালকালি স্টেপিং এ আমরা অবশ্যই অ্যালকালি ইউজ করব। বলা হচ্ছে ইন দিস মেথড দ্য স্টার্চ ইজ রিমুভ বাই দ্য অ্যালকালাইন হাইড্রোলাইসিস, অর্থাৎ হাইড্রোলাইসিস যেটা হবে সেটা হচ্ছে অ্যালকালাইন। ফেব্রিক ইজ ট্রিটেড উইথ কতটুকু 0.4 থেকে 0.6% কাস্টিক সোডা সলিউশন, NaOH, যেটি আমরা যেটা দিয়ে স্কাউরিং করি, 60 to 70 ডিগ্রি সেন্টিগ্রেড এন্ড স্টোরেড 10 to 8 আওয়ার্স পর্যন্ত সাধারণত আমরা সেটাকে স্টোর করে থাকি।
এইটা হলো অ্যালকালির মাধ্যমে, অর্থাৎ পানির সাথে এখানে কি জাস্ট হচ্ছে অ্যালকালি দিচ্ছি, ঠিক আছে, এবং টেম্পারেচার, তাহলে কি হচ্ছে আমার স্টার্চ মেটেরিয়াল গুলো রিমুভ হচ্ছে। বলা হচ্ছে ইকোনমিক্যালি ইউজ এন্ড চিপ মার্সারাইজিং ক্যান বি ডান ইন দ্য স্যাম অ্যালকালি রিউজেবল বাথ বিকজ অফ মার্সারাইজেশনের প্রসেসের ক্ষেত্রে আমরা জানি যে কাস্টিক সোডা সলিউশনে সাধারণত আমাদের ফেব্রিক গুলো ট্রিটমেন্ট করতে হয়। সো আপনি যখন এই ধরনের পানির সাথে কাস্টিক সোডা সলিউশনে অলরেডি ট্রিটমেন্ট করছেনই, তো এটি একই সাথে কিন্তু আপনি মার্সারাইজেশনের ক্ষেত্রে কাজে দিচ্ছে। Precautionটা কি? Care must be taken of goods do not dry up, otherwise it causes partial concentration of the alkali. So we have to think about that যে এটা যেন ড্রাই না হয়ে যায়। ডিসঅ্যাডভান্টেজ কনসিডারেবল শ্রিঙ্কেজ মে বি ওকার, অর্থাৎ কুঁচকে যাবে, যেহেতু আমাদের যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার এবং সেটির সাথে এটা একটু ফিজিক্যালি মরফোলজিতে চেঞ্জ ঘটায়। এরপরে আসে অ্যাসিড স্টেপিং, অর্থাৎ সেখানে কি থাকবে, অ্যাসিড বলা হচ্ছে 0.5 থেকে 10% ডাইলুট সালফিউরিক অ্যাসিড, কিন্তু স্ট্রং সালফিউরিক অ্যাসিড দিলে কিন্তু খাই ফেলবো সব, মানে আমরা যখন কার্বনাইজিং করি আমাদের ফ্যাক্টরিতে তখন কি করি, সালফিউরিক অ্যাসিড ঢেলে দেই, তো সালফিউরিক অ্যাসিড ঢেলে দিলে কটন পাটটা পুড়ে যায়। তো এখন যদি আপনার ফেব্রিকটা কটন হয়ে থাকে, তো এই ধরনের সালফিউরিক অ্যাসিড দিলে বা প্রোটিন হয়ে থাকে, তাহলে তো সেটা নষ্ট হয়ে যাবে। সো উই হ্যাভ ভেরি লিটল ডাইলুট সালফিউরিক অ্যাসিড solution or HCl acid of 40 to 60% is used in 4 থেকে 6 hour to hydrolyze the stars. Okay, advantage-টা কি বলা হচ্ছে, the amount of size removed completely greater and good sizing is obtained in the possible to shrink. Disadvantage-টা কি, risk process to hydrolytic degradation will occur and fall of the strength of the cotton, এটি সাধারণত strength loss হতে পারে and last flow dispose require discontinuous process. ওকে, তো আমরা অনেকগুলো প্রসেস কি ডিসকন্টিনিউয়াস কন্টিনিউয়াস জানলাম। এখন যেটি সব থেকে ব্যবহৃত হয় এবং ইকো ফ্রেন্ডলি বলা হয় সেটি হচ্ছে এনজাইমেটিক প্রসেস, কারণ অ্যাসিড বা অ্যালকালি যেটাই আমরা ইউজ করি না কেন সেটা আমাদের পরিবেশের জন্য হার্মফুল। তো একই সাথে আমাদের যে ডিসাইজিং এর ফলে যে কেমিক্যাল অর্থাৎ যে ওয়েস্ট ওয়াটারটা উৎপন্ন হচ্ছে সেটাও কিন্তু হার্মফুল। বলা হচ্ছে among all sizing process enzymatic desizing is very popular and effective. Enzymatic desizing is classical desizing process and degrading starch cotton fabric by using enzymes. তাহলে starch বা যে adhesive ম্যাটেরিয়ালটা ফাইবারের উপরে আছে সেটাকে তাহলে আমরা ডিগ্রেড করতেছি এনজাইম দিয়ে, ঠিক আছে। This method is traditional process and most commonly used nowadays. তাহলে এই এনজাইমটা আবার কি জিনিস, বলা হচ্ছে এনজাইমস আর কমপ্লেক্স অর্গানিক সলিউবল বায়োক্যাটালিস্ট। কি বলা হচ্ছে, কমপ্লেক্স অর্গানিক সলিউবল বায়োক্যাটালিস্ট ফ্রম বাই লিভিং অর্গানিজম। লিভিং মাইক্রো অর্গানিজম বা অর্গানিজম থেকে সাধারণত এটি তৈরি হয়, যেটি কমপ্লেক্স এবং সলিউবল বায়োক্যাটালিস্ট। উইজ ক্যাটালিস্ট কেমিক্যাল রিঅ্যাকশন বায়োলজিক্যাল প্রসেস, এবং এটি বায়োলজিক্যাল প্রসেসে কাজ করে। উৎসেচক বা নিঃসরণ আমরা এরকমও বলতে পারি। Enzymes are quite specific in their action on a particular substance. A small amount of enzyme is able to decompose large polymer molecules. Amylase are the enzymes that hydrose and reduce the molecular weight of the amylase and amylose pectin. একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে, molecules and in esters, so rendering water soluble enough washed of the fabric. The action of enzyme controlled by temperature, time, pH and solution. Enzymes are living organism based on protein সাধারণত তারা, it is mainly function fermentation of the starch, fermentation করে, and বলা হচ্ছে soluble in water but insoluble in acid and alcohol, notics of hydrocellulose formation during filling. So এই যে এনজাইম ইউজ করে আমরা যখন ইমুভ করছি তখন সেটাকে আমরা এনজাইমেটিক প্রসেস বলছি। এনজাইমেটিক আর এনজাইমস আর লিভিং অর্গানিজম অর্থাৎ কমপ্লেক্স ক্যাটালিস্টের, তো এটি সাধারণত পরিবেশ বান্ধব যেহেতু এটা ক্ষতিকর কোনো কিছু উৎপন্ন করছে না। তো টাইপস অফ এনজাইম, আমাদের বিভিন্ন প্রকার এনজাইম রয়েছে, টেক্সটাইল ফ্যাক্টরিতে ইউজ করা হয় অলরেডি আমরা জেনেছি। বলা হচ্ছে তো দেয়ার আর মেনি টাইপস অফ এনজাইম, only 2 টাইপস অফ এনজাইম আর ইউজড ইন ডিসাইজিং। সেটি হচ্ছে যে সেলুলোজ এনজাইম ডিগ্রেড দ্য সেলুলোজ এন্ড ইফ মোর দেন সেলুলোজ ড্যামেজ টু কনভার্ট টু গ্লুকোজ, এটি সেলুলোজ এনজাইম সাধারণত ডিগ্রেড করে। এন্ড অ্যামাইলেজ যেটি এনজাইম আউটস্ট্যান্ডিং ফিচার, অনলি হাইড্রোজ দ্য স্টার্চ বাট নট অ্যাটাক দ্য সেলুলোজ, সো used for sizing. এই যে অ্যামাইলেজ এনজাইম সেটি সাধারণত ব্যাপকভাবে আমাদের এটাতে ব্যবহৃত হয়, অর্থাৎ রিমুভ করার ক্ষেত্রে সারফেস থেকে সাইজিং ম্যাটেরিয়ালটাকে। টাইপস অফ অ্যামাইলেজ এন্ড ইন এক্সাম্পল বলা হচ্ছে মেল্ট এক্সট্রাক্ট অর মেল্ট প্রিপারেশন এনজাইম, ব্যাকটেরিয়াল এক্সট্রাক্ট এনজাইম, প্যানক্রিয়াটিক অ্যানালাইসিস এনজাইম, অর্থাৎ কোথা থেকে পাবো তার উপর ভিত্তি করে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া থেকে আমরা পেতে পারি, অর্থাৎ প্রাণীর প্যানক্রিয়েট থেকে, যকৃৎ থেকে পেতে পারি, তারপর বিভিন্ন প্রকার এক্সট্রাক্ট থেকে পেতে পারি, গম, সাগু ইত্যাদি। সো মিল্ক এক্সট্রাক্ট প্রিপারেশন আর মিক্স প্রিপারেশন এনজাইম বলা হচ্ছে
Melt enzyme are obtain extraction of freshly germinated barley kernels. আমাদের বার্লি চিনি না আমরা, বার্লি, সেই বার্লি ক্রনস থেকে অর্থাৎ জার্মিনেটেড অঙ্কুরোদ্গম হয় যে ধরনের। কনসেন্ট্রেশন, টেম্পারেচার, pH and important to efficiency of the enzyme. If the temperature is raised upper limit, it become destroyed. আমরা আরেকটি তথ্য জেনে রাখা উচিত যে এনজাইম কিন্তু উচ্চ টেম্পারেচারে ডিস্ট্রয় হয়ে যায়, যেহেতু সেটি লিভিং অর্গানিজম। বলা হচ্ছে দ্য বেস্ট রেজাল্ট 60 থেকে 75 তারা ডিস্ট্রয় হয়ে যায়, 60-র উপরে উঠলে। মোটামুটি 60 বা 78 মধ্যে কাজ সারতে হয় সাধারণত আমাদের। তো এখানে ট্রেড নেম বলা হচ্ছে ডিসাস্টার ফর ফার্মেন্টি ট্রাইহাইড্রেট এমডি এক্সেট্রা। এটা হচ্ছে ম্যাল্ট এক্সট্রাক্ট, যেখানে ম্যাল্ট থেকে পাচ্ছে, অর্থাৎ আমাদের যে সেলুলোজ, যা গম, বার্লি, এগুলো ফার্মেন্টেশন করে সেখান থেকে আমরা এই এনজাইমটা পেতে পারি। এরপর হচ্ছে ব্যাকটেরিয়াল এক্সট্রাক্ট, অর্থাৎ ব্যাকটেরিয়া থেকে যেটা উৎপন্ন হবে। বলা হচ্ছে দ্য ফার্মেন্টেশন ইজ অবটেন বাই ব্যাসিলাস স্ট্যাবিলস। এটা একটা ব্যাকটেরিয়া, আমরা নাম শুনেছি বোধহয়, আমাদের জীববিজ্ঞান বইয়ে পড়েছি। হুইচ গ্রো অন গ্রেইনস এন্ড রাইস, ব্রেকস ডাউন দ্য স্টার্চ ইন দ্য ওয়াটার সলিউবল ডেক্সট্রিন, যেটা এই রাইস এরিয়াতে হতে পারে। and the fermentation of the rice, অর্থাৎ আমরা বা যে বলেন না যে বাংলা মদ তৈরি করে, এই যে মদ তৈরি করে সেখানে যে ফার্মেন্টেশনটা ঘটায়, সেখানে এইটার যে ভাঙনটা ঘটায়, সেটাও কিন্তু এই ধরনের কিছু ব্যাকটেরিয়া রয়েছে। তো সেখানে প্রডিউস ব্যাকটেরিয়া, তারপর এক্সট্রাক্ট, গ্রো, এনলার্জ এন্ড প্রিপেয়ার, তারপর সেখান থেকে আমরা এই এনজাইমটা পাচ্ছি। সো বেস্ট রেজাল্ট সাধারণত 70 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেডে 90 থেকে ডিস্ট্রয় হয়। এটার কিছু ট্রেড নেম আমরা এখানে দেখে নিচ্ছি, যে র্যাপিডেস, বায়োলেস, ব্যাকটোলেস, গ্যালাক্টেস, রাচি, এক্সেট্রা। এই হলো ব্যাকটেরিয়াল এনজাইম। আর একটা হচ্ছে প্যানক্রিয়াটিক, অর্থাৎ এনিম্যালের প্যানক্রিয়েট থেকে। প্যানক্রিয়াটিক এনজাইমস আর প্রিপেয়ার্ড ফ্রম দ্য প্যানক্রিয়েটস অফ স্ল্যাটারেটেড অ্যানিমালস, অর্থাৎ পশু খানায় যেগুলো জবাই করা হয়, ওই বলি না আমরা পিত্তথলি। And the characteristics of the feature of pancreatic enamel is that the milky emulsion in water and capable of modifying starch, albumin, pectin and fats কে তারা সাধারণত দূর করতে পারে। অর্থাৎ প্রাণীর যে প্যানক্রিয়েট থেকে যে সমস্ত এনজাইমগুলো পাবো, এই এনজাইমগুলো যেমন ফার্মোসল, নোভোফার্মোসল, ভিভেরাল, এক্সেট্রা। Now the condition of desizing of different enzymes, আমরা এখানে malt extract, bacterial extract and pancreatic extract থেকে তিনটি টাইপ অফ এনজাইমের কথা জেনেছি। তাদের অ্যাক্টিভেশন টেম্পারেচার সাধারণত 55 থেকে 60, 70 থেকে 70, 55 থেকে 55, 50 থেকে 55, এর উপরে উঠলে কিন্তু এই এনজাইমগুলো তাদের কার্যকারিতা হারাবে। pH সাধারণত 6 থেকে 7.5, 5.5, 7.5 এক্সেট্রা। রিকোয়ার্ড কনসেন্ট্রেশন 3 গ্রাম পার লিটার, 0.1, 0.1 থেকে 5 গ্রাম পার লিটার। যদি আপনি কনসেন্ট্রেশন বেশি দেন, তার মানে বেশি এনজাইম বেশি কাজ করবে। ঠিক আছে, আপনার যদি ফেব্রিকটা হেভি হয়ে থাকে, আপনার কাছে যদি মনে হয় যে এইটুকু হবে না, আপনি বেশি দিবেন। তবে নরমালি এরকমটা ইউজ করা হয়। এই গেল আমাদের হাইড্রোলাইটিক ডিসাইজিং এর কথাবার্তা। এখন আমাদের একটু জানা দরকার যে এটা তো পানির সাথে যুক্ত হয়ে করছে বা এনজাইম দিয়ে করছি। এখন একটু জানা দরকার যে অক্সিডেটিভ ডিসাইজিং, অর্থাৎ অক্সিডেশনের মাধ্যমেও কিন্তু ডিসাইজিংটা করা যায়। বলা হচ্ছে যেমন আমাদের কি অক্সিডেটিভ স্কাউরিং, ব্লিচিং রয়েছে। In oxidation desizing, the size is removed by oxidation degradation, অর্থাৎ অক্সিজেন সংযোগে। The particularly useful when the size is based either synthetic polymer like PVA or mixture of synthetic and natural polymer. এই রকম ক্ষেত্রে সাধারণত, অর্থাৎ সিনথেটিক পলিমার হলে আমরা অক্সিডেটিভ ব্লিচিংটা করতে পারি। হাইড্রোলাইটিক ডিসাইজিং is successful in case of natural starch, but it does not remove the size based on the synthetic polymer এর ক্ষেত্রে সাধারণত আমাদের যে হাইড্রোলাইটিক ডিসাইজিং এর কথাগুলো একটু আগে আমরা বলে আসলাম, সেগুলো এতটা পারফেক্ট না। সো ফ্লোয়িং অক্সিডেশন এজেন্টস আর ইউজড ইন অক্সিডেটিভ ডিসাইজিং এর ক্ষেত্রে, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, যেটা আমরা তো ইউজ করে থাকি, ব্লিচিং এ ইউজ করে থাকি। সোডিয়াম ব্রোমাইড, ঠিক আছে, সোডিয়াম এন্ড পটাশিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড এন্ড পারঅক্সি মনোসালফিক অ্যাসিড ইত্যাদি। এগুলো সাধারণত আমরা কি করে থাকি, আমাদের যে অক্সিডেটিভ ডিসাইজিং রয়েছে সেটার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। বলা হচ্ছে সাপ্লিমেন্টারি ক্লিনিং এফিসিয়েন্সি, ইফেক্টিভনেস ফর টাপোকিয়া স্টার্চ, অর্থাৎ যে কোনো প্রকার স্টার্চের জন্য নো লেস ইফেক্টিভনেস ডিউ টু এনজাইম লস অফ ইফেক্টিভনেস ডিউ টু দ্য এনজাইম পয়জনস, এই ধরনের কারণে কোনো লস নেই। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে সাম অক্সিডেটিভ ডিসাইজিং ইনক্লুড the possibility of fiber attack as damage of the cellulose and aggressive chemical less variety of the application method, যেহেতু
হাইড্রোজেন পারক্সাইড বা সোডিয়াম ব্রোমাইড, দিস আর অলসো এগ্রেসিভ কেমিক্যাল। সো সেগুলো সাধারণত আমাদের ফেব্রিকের ফাইবার ইয়ে করতে পারে। তো এরপরেও কিন্তু আমাদের হাইড্রোলাইটিক যে ডিসাইজিংটা সেটি বেশি ব্যবহৃত হয়। ওকে, আমরা সাইজিং থেকে ডিসাইজিং করে ফেললাম। এখন এই যে ডিসাইজিংটা হয়েছে কি হয়নি সেটি আমাদের জানা দরকার। সেটির জন্য আমরা বলতেছি অ্যাসেসমেন্ট অফ ডিসাইজিং। এই অ্যাসেসমেন্ট করার জন্য আমাদের সুনির্দিষ্ট কিছু প্রসেস রয়েছে, যেমন সেটাকে আমরা বলতেছি একটা প্রসেস এখানে বর্ণনা করা হচ্ছে। তো সেই প্রসেসের রিএজেন্ট প্রিপারেশনটা কিরকম বলা হচ্ছে, পটাশিয়াম আয়োডাইড অর্থাৎ আয়োডিন যেটা আমরা পড়েছি, যে 10 গ্রাম অফ কেআই অর্থাৎ পটাশিয়াম আয়োডাইড 100% ইন 100 মিলি অফ ওয়াটারে আমরা চুবাবো। দেন এট 0.635 গ্রাম অফ আয়োডিন, পটাশিয়াম আয়োডাইডে 10 গ্রাম পটাশিয়াম আয়োডাইড 100 মিলি পানিতে গুলাবো, 100 মিলি পানিতে 10 গ্রাম আয়োডাইড দিব, তারপর সেখানে আয়োডিন দিব। And still until the iodine is completely dissolved of the Ki solution. After that 800 মিলি of ethanol and then adding water by volume, অর্থাৎ তারপরে ইথানল সহযোগে আমরা মোটামুটি 1000 মিলি করে নিব। আমরা ছোটবেলায় জেনেছি যে আয়োডিন এবং স্টার্চের বিক্রিয়ার ফলে আমাদের ইয়েতে ভায়োলেট হয়। আমরা আলুর যে স্টার্চ রয়েছে তার সাথে যদি আয়োডিন দেই তাহলে সেখানে ভায়োলেট স্টার্চ অর্থাৎ ব্লু কালার বা এই ধরনের ভায়োলেট কালার সৃষ্টি হবে। সো এই পদ্ধতিটাকে এখানে আমরা কাজে লাগাবো যে কি হচ্ছে মেথডস অফ টেস্টিং। তো আমরা তো আমাদের আয়োডিন সলিউশন, পটাশিয়াম আয়োডাইড সলিউশন তৈরি করে নিয়েছি পানি সহযোগে। বলা হচ্ছে পুট 1 or 2 drops of above solution on a fabric, rub it gently and then assess the color change per the TEGOA scale. এখানে যে অ্যাক্সেস করার জন্য একটা স্কেল রয়েছে সেটার নাম TEGOA স্কেল। আমরা সাধারণত ইয়ে স্কেলের নাম শুনেছি গ্রে স্কেল, স্কেলের ভিতরে কালার স্টেনিং অথবা কালার চেঞ্জ। তো এইখানে যেটি হয় সেটির নাম হচ্ছে TEGOA স্কেল। বলা হচ্ছে বিফোর টেস্টিং দ্য ফেব্রিক শুড বি কোল্ড এন্ড দেন শুড নট বি এনি রেসিডুয়াল